প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সৈলনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আজ যে প্রশ্নটি সমাধান করব সেটি ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। ইব্রাহিম স্টোরের 2022 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 50,000 টাকা, কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গড়মিল পরিলক্ষিত হয়। গড়মিল সমূহ নিম্নরূপ, তার মানে গড়মিল এর কারণগুলো নিচেই দেওয়া আছে। এরপর করণীয় কতে বলা হয়েছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো এককজের পদ্ধতি অনুসারে। তো আমরা জানি ব্যাংকের সাথে যখন আমরা লেনদেন করি তখন ব্যাংক যে বইতে লিপিবদ্ধ করে তাকে বলা হয় ব্যাংক বই, পাস বই বা ব্যাংক বিবরণী বই, আর আমরা আমাদের বইতে সংরক্ষণ করি যার নাম হলো নগদান বই। তো দেখা যাচ্ছে যে এই দুই বইয়ের মধ্যে অনেক সময় কি হয়, পার্থক্য পরিলক্ষিত হয়, আর সেই পার্থক্যের জন্যই মূলত আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি। তো এখানে বলা হয়েছে আমাদের কতে যে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো। তার মানে আমরা নগদান বইতে মানে আমাদের বইতে যে লেনদেনগুলো আমরা এখনও লিখতে পারিনি সেইগুলোর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হোক যোগ হোক বিয়োগ এখানে কোনো বিষয় না। মোট কতগুলো আমরা টাকা আমরা এখানে লিখিনি, শুধু সেইগুলো আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে দেখেন 2 নম্বরে বলা হয়েছে যে প্রাপ্য হিসাবে 6,000 টাকা, 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এটা আসবে, তাহলে আমরা এখানে লিখব যে প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আমরা এখানে লিখব প্রাপ্য হিসাবের টাকা সরাসরি প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, ব্যাংক কর্তৃক আদায় এটুকু লিখলেও হবে। কত? 6,000 টাকা। আমরা প্রথম টাকার ঘরে 6,000 টাকা লিখলাম। এবার দেখেন বলা হয়েছে যে বিজ্ঞাপন, এবার দেখেন বলা হয়েছে 4 নম্বর লেনদেন, বিজ্ঞাপন খরচের জন্য 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমরা লিখব বিজ্ঞাপনের জন্য ইস্যুকৃত চেক, বিজ্ঞাপনের জন্য ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। তো এটা কত টাকা? 5,000 টাকা। আমরা 5,000 টাকা লিখলাম। এরপরে দেখেন বলা হয়েছে যে 5 নম্বর লেনদেনে ব্যাংক জমার সুদ 750 টাকা এবং ব্যাংক চার্জ 350 টাকা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক চার্জ, ব্যাংক জমার সুদ এবং ব্যাংক চার্জ দুইটাই কিন্তু নগদানভুক্ত হয়নি। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক জমার সুদ, প্রথমে লিখব ব্যাংক জমার সুদ আর ব্যাংক চার্জ দুইটাই আমাদের নগদানভুক্ত হয়নি, ব্যাংক চার্জ। তো ব্যাংক জমার সুদ আর ব্যাংক চার্জ, ব্যাংক জমার সুদ 750 টাকা আর ব্যাংক চার্জ হলো 350 টাকা। তো এই যোগ করে আমাদের হচ্ছে কত? 6 আর 5 11,000, আর তার মানে 12,100। তার মানে এই 12,100 টাকা আমরা এখনও নগদানভুক্ত করতে পারিনি। এটাই ছিল আমাদের ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো প্রথমে জেনে নিই ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী এই কারণেই প্রস্তুত করা হয়, যখন আমরা ব্যাংকের সাথে লেনদেন করি তখন ব্যাংক তার বইতে লেনদেন লিপিবদ্ধ করে, তার নাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই বলা হয়, আর আমরা যে বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করি তাকে নগদান বই বলা হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে এই দুই বইতে পার্থক্য পরিলক্ষিত হয়, এই পার্থক্য সংশোধন করার জন্যই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী দুটি উপায়ে তৈরি করা হয়, অর্থাৎ একটি হলো এককজের সংশোধন পদ্ধতি আর একটি হলো দ্বৈতজের সংশোধন পদ্ধতি। তো দ্বৈতজের সংশোধন পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতে হলে আমাদের দুই বইয়েরই উদ্বৃত্ত অঙ্কে থাকা লাগবে। তো এখানে দেখেন শুধুমাত্র ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, কিন্তু নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া নেই। তার মানে এখানে এককজের পদ্ধতি ছাড়া এটা করা সম্ভব নয়। আর এককজের পদ্ধতিতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে হলে প্রথমে যেই বইয়ের তথ্য দেওয়া থাকবে সেই বইয়ের তথ্যটা আগে উপরে উদ্বৃত্তটা লিখে নিতে হবে, এরপরে এর সাথে যোগ আর বিয়োগ করতে হবে। তো কোনগুলো যোগ করতে হবে? যে দেখা যাচ্ছে যেই বই নিয়ে শুরু করলাম সেই বইতে কোনো লেনদেনের ফলে বেশি আছে তাহলে বিয়োগ, আর যদি কম থাকে তাহলে যোগ করতে হবে। এইটা মাথায় রাখলে আমার মনে
মনে হয় ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতিতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে দেখেন ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যেটা আছে সেটা আমরা এখানে লিখে নেব। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো এইটা আমরা আগে লিখে নিলাম। টাকার পরিমাণ কত দেখেন 50,000। তো আমরা এটা শেষ টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন এর সাথে কিছু আমাদের যোগ করতে হবে, সেটা আমরা যোগ এর অংশে লিখব। আর কিছু আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেটা আমরা এখানে বিয়োগের অংশে লিখব। তো দেখেন এরপরে 1 নম্বরে বলা হয়েছে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 5,000 টাকা ও 6,000 টাকার দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র প্রথম চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তার মানে হলো যে আমরা একজন ব্যক্তির কাছ থেকে চেক পেয়েছি, দেনাদারের কাছ থেকেই ধরেন, সেই চেকটি আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। এর মানে হলো ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে তুলে আমাদের অ্যাকাউন্টে যোগ করবে, কিন্তু ব্যাংক এই কাজটা করতে পারেনি। শুধুমাত্র প্রথম চেকটি ব্যাংক আদায় করেছে, কিন্তু দ্বিতীয় চেকটি ব্যাংক আদায় করতে পারেনি। তো যেহেতু আমরা যখন আদায়ের জন্য জমা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের বাড়ির বইতে আমরা 2টা চেকই যোগ করেছিলাম, কিন্তু ব্যাংক যেটা আদায় করেছে সেটা মাত্র যোগ করেছে, আর যেটা আদায় করতে পারেনি সেটা ব্যাংকের আমাদের অ্যাকাউন্টে যোগ করিনি। তার মানে আমাদের ব্যাংকের বইতে কি আছে, কম আছে। যেহেতু ব্যাংকের উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্ক করছি, যেহেতু ব্যাংকের বইতে কম আছে তাই এখানে যোগ হবে। আর আমাদের 1 নম্বর সিরিয়ালে আমরা লিখব যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা এখানে লিখলাম আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তো কত টাকা এটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এখানে 5,000 টাকা, সরি 6,000 টাকা। তার মানে যে চেকটা আদায় করতে পারেনি সেইটা। এবার দেখেন একের পরে আমাদের 2 নম্বরে চলে আসি। প্রাপ্য হিসাবে 6,000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক আমাদের হয়ে একটা টাকা আদায় করেছে, তার মানে ব্যাংক তার বইতে কি করেছে, যোগ করেছে, কিন্তু আমরা নগদান বইতে লিখিনি, তার মানে আমাদের বইতে যোগ করিনি। তাহলে ব্যাংকের বইতে বেশি আছে, আমাদের বইতে কম আছে। তো যেহেতু ব্যাংকের বইতে বেশি আছে আর আমরা ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্কটি করছি, তাই আমরা এখন কি করব, বিয়োগ করব। বেশি থাকলে বিয়োগ, কম থাকলে যোগ। আর আমরা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। কত টাকা, টাকা হবে দেখেন 6,000। তাহলে আমরা এখানে 6,000 টাকা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে 2 পরে দেখেন 3 নম্বরে বলা হয়েছে যে ইস্যু চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা একজনকে চেক ইস্যু করেছিলাম, মনে করেন পাওনাদারকে, কিন্তু সেই ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি। তার মানে যখন আমি চেক ইস্যু করেছিলাম তখন আমার বাড়ির বইতে কী করেছিলাম, বিয়োগ করেছিলাম, কিন্তু যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়নি মানে ব্যাংক থেকে টাকা তোলেনি, ব্যাংক বিয়োগও করেনি। তার মানে কি আছে, ব্যাংকে বেশি আছে। যেহেতু ব্যাংকে বেশি আছে তাই আমরা এখন কি করব, বিয়োগ করব। তাহলে লিখব পাওনাদারকে ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা লিখব ইস্যুকৃত চেক, সংক্ষেপে লিখি ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। টাকার পরিমাণ হবে 8,000 টাকা। আমরা এখানে 8,000 টাকা লিখলাম। এরপরে আমাদের 3 নম্বরের পরে 4 নম্বর দেখেন বিজ্ঞাপন খরচের জন্য 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমরা একটা চেক ইস্যু করেছিলাম বিজ্ঞাপন বাবদ। তো আমরা চেক ইস্যু করলাম ব্যাংকে, তাহলে সে টাকা তুলে নেবে, কিন্তু হয়তো বানিয়েছে, কিন্তু আমরা আমাদের নগদান বইতে লিখিনি। মানে আমাদের নগদান বইতে যে বিয়োগ করার কথা ছিল সেই কাজটা আমরা এখনও করিনি। তার মানে আমাদের নগদান বইতে বেশি আছে, আর ধরে নেওয়া আছে ব্যাংক তার বই থেকে বিয়োগ করেছে। তার মানে ব্যাংকের বইতে কি আছে, কম আছে। যেহেতু ব্যাংকের বইতে কম আছে তাহলে আমাদের এখন কি করতে হবে, যোগ করতে হবে। আর আমরা 2 নম্বর সিরিয়াল দিয়ে লিখবো এখানে যে বিজ্ঞাপনের জন্য ইস্যুকৃত চেক নগদানভুক্ত হয়নি, বিজ্ঞাপনের জন্য ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, বিজ্ঞাপনের জন্য ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি। কত টাকা, 5,000 টাকা হবে। তো আমরা লিখলাম 5,000 টাকা। এবার দেখেন
4 নম্বরের পরে দেখেন পাশে দেখেন বলা হয়েছে ব্যাংক জমার সুদ 750 টাকা এবং ব্যাংক চার্জ 350 টাকা নগদান বইতে লেখা হয়নি। তো প্রথমটা করি আগে। দেখেন ব্যাংক জমার সুদ বলতে বোঝায় ব্যাংকে আমার যে টাকা আছে তারপরে ব্যাংক সুদ দিয়েছে। তো ব্যাংক সুদ দিয়েছে বলতে ব্যাংকে আমার যে টাকা আছে তার সাথে যোগ করে দিয়েছে, তার মানে কি ব্যাংকে টাকা বেড়ে গেছে। আর কিন্তু আমরা নগদান বইতে লেখা হয়নি, মানে কি আমাদের বইতে আমরা যে যোগ করব সেটা করিনি। তাহলে এখানে কি আছে, ব্যাংকের বইতে বেশি আছে। তো বেশি থাকার কারণে এখন কি করব, বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব যে ব্যাংক জমার সুদ যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক জমার সুদ বা ব্যাংক মঞ্জুরকৃত সুদ যাই লেখেন, ব্যাংক জমার সুদ যা নগদানভুক্ত হয়নি। তো কত টাকা এখানে 750 টাকা, আমরা 750 টাকা লিখলাম। এরপরে দেখেন আরেকটি আছে ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ বলতে বোঝায় যে আমরা দৈনন্দিন ব্যাংকের সাথে লেনদেনের ফলে ব্যাংক খরচ বাবদ একটা টাকা কেটে নিয়েছে, তো ব্যাংক থেকে বিয়োগ করেছে। কিন্তু আমরা নগদান বইতে লিখিনি, মানে আমাদের নগদান বইতে আমরা এটা বিয়োগ করিনি। যেহেতু ব্যাংক বিয়োগ করেছে তার মানে কি ব্যাংকের বইতে কম আছে, সেই কারণে এখন কি করব, আমরা যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী অঙ্ক করছি তাই কি করব, যোগ করব। মনে রাখবেন যে বিবরণী যে উদ্বৃত্ত নিয়ে আমরা করব সেই বইতে যদি কম থাকে যোগ, বেশি থাকে বিয়োগ। সেই কারণেই আমরা এখানে ব্যাংক আমরা লিখব ব্যাংক চার্জ যা ব্যাংক ধার্যকৃত চার্জ যা নগদান ভুক্ত হয়নি। কত টাকা, 350 টাকা। এবার আমাদের কাজ হবে যে আমরা যোগ করে দেব। তো যোগ করলে এখানে দেখেন আমাদের 6000, 5000, 300, তার মানে 11350। ঠিক এই 11350 আর উপরের 50000 যোগ করলে আমাদের হচ্ছে 61350। আর আমরা এখানে যোগ করব, এখানে যোগ করে 8 6 14, 14750। তো এই 14750 যদি আমরা এই মোট যে টাকা সেটার সাথে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসবে কত, দেখেন প্রথমে এই 61350 থেকে 14750 আমরা বাদ দেবো, তার মানে আমাদের 46600 টাকা হবে। তো এই উদ্বৃত্তটার নাম কি, এই উদ্বৃত্তটার নাম দেখেন যদি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করি তার বিপরীত বই, তার মানে কি নগদান বই। তাহলে আমরা এখানে লিখব নগদান বই, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তার মানে এইটাই 46600, এটা আমাদের নগদান বই মোতাবেক। এবার গতে দেখেন বলা হয়েছে 2, 4 ও 5 নম্বর দফাগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো আমাদের জাবেদা করতে বলা হয়েছে, তো আমরা এখন জাবেদা করব। দেখেন প্রথমে 2 নম্বরে দেখেন বলা হয়েছে প্রাপ্য হিসাবে 6000 টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। তো প্রথমে আমাদের জাবেদা করতে হলে পক্ষ বের করে নিতে হবে। পক্ষটা হলো যে ঠিক নিজের কাছে প্রশ্ন করে এইভাবে কি করা হলো, এখানে দেখেন ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হলো, তার মানে ব্যাংক সরাসরি আদায় মানে ব্যাংকের যে টাকা আছে তার সাথে ব্যাংক কী করলো, বাড়িয়ে দিল। তার মানে ব্যাংক হিসাবে একটি পক্ষ, আর ব্যাংক কার কাছ থেকে আদায় করলো, প্রাপ্য হিসাবের কাছ থেকে, তাহলে প্রাপ্য হিসাব আরেকটি পক্ষ। এখানে দেখেন দুটি পক্ষ পেয়ে গেছি, একটি হলো ব্যাংক হিসাব আরেকটি হলো কি প্রাপ্য হিসাব। তো আমরা প্রথমে আগে পক্ষ দুটো লিখে নিই। তার আগে আমাদের এখানে তারিখ লিখতে হবে 2022, এরপর ডিসেম্বর 31, প্রত্যেকটা লেনদেন একই তারিখে হচ্ছে। এরপর আমরা এখানে অঙ্কের মানে লেনদেন নাম্বারটা লিখব। তো প্রথমে দেখেন পক্ষ আমাদের এখানে আসছে কি ব্যাংক হিসাব, আরেকটি পক্ষ কি দেখেন প্রাপ্য হিসাব। আমরা দুইটা হিসাবই আগে লিখে নিলাম। এবার আমাদের দেখতে হবে ব্যাংক হিসাব, আমরা জানি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট। আর অপরপক্ষে প্রাপ্য হিসাব, এটাও সম্পদ, তার মানে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়ার ফলে আমাদের প্রাপ্য হিসাব নামে যে সম্পদ ছিল সেটা হ্রাস পাচ্ছে, তাহলে এখানে প্রাপ্য হিসাব কী হবে, ক্রেডিট। তার মানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। টাকা হবে কত, 6000 টাকা। আর এখানে ব্যাখ্যায় লিখতে হবে যেহেতু প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় এর হিসাবভুক্ত করা হলো। তো আমি ব্যাখ্যা লিখছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি, আপনারা এটা বুঝে নিন। যেহেতু প্রাপ্য হিসাবের কাছ থেকে ব্যাংক কর্তৃক আদায় হিসাবভুক্ত করা হলো। এবার দেখেন পরে ওই একই তারিখে আমরা এরপরে 4 নম্বর লেনদেনটা জাবেদা করব। তো 4 নম্বরে কি বলা হয়েছে, দেখেন বলা হয়েছে যে বিজ্ঞাপন খরচের জন্য 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমরা বিজ্ঞাপন খরচ প্রদান করলাম চেক দ্বারা, তাহলে কি দ্বারা, চেক দ্বারা। তাহলে ব্যাংক হিসাব একটি পক্ষ, কি পরিশোধ করলাম, বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো বিজ্ঞাপন, আমরা এখানে লিখলাম বিজ্ঞাপন হিসাব, আরেকটি হলো ব্যাংক হিসাব। এবার আমাদের দেখতে হবে বিজ্ঞাপনটা কি, বিজ্ঞাপনটা হলো আমাদের
খরচ। আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এখানে বিজ্ঞাপন নামক খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে। আর বিজ্ঞাপনটা পরিশোধ করছি আমরা চেক দ্বারা, তার মানে আমাদের ব্যাংকে যে টাকা ছিল সেটাও হ্রাস পাচ্ছে। আর আমরা জানি সম্পদে হ্রাস পেলে ক্রেডিট, তাই এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 5,000। আর ব্যাখ্যায় আমরা লিখব যে বিজ্ঞাপন বাবদ চেক ইস্যু করা হলো, মানে বিজ্ঞাপন চেক দ্বারা বিজ্ঞাপন পরিশোধ হিসাবভুক্ত করা হলো, বা চেকে বিজ্ঞাপন খরচ প্রদান হিসাবভুক্ত করা হলো, যেভাবে আপনি লেখেন। এরপরে দেখেন আমরা 5 নম্বর লেনদেনটা জাবেদা করব, ব্যাংক জমার সুদ 750 টাকা। তো এখানে দুইটা লেনদেন আছে এবং ব্যাংক চার্জ 350 টাকা, নগদানভুক্ত হয়নি। তো এই দুইটাই আমরা এখন জাবেদা করব। তো ব্যাংক জমার সুদ বলতে বোঝায় ব্যাংকে আমাদের যে টাকা আছে সেই টাকার উপর ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, তার মানে আমাদের ব্যাংক সম্পদ কী আছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাংক হিসাব একটি পক্ষ আমরা এখানে লিখলাম 5 নম্বরে ব্যাংক হিসাব। এবার দেখেন ব্যাংক সুদ দেওয়ার ফলে আমাদের একটা আয় হচ্ছে, সেইটার নাম কি? ব্যাংক সুদ হিসাব। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক সুদ হিসাব। তাহলে আমরা দুটি হিসাবই পেয়ে গেছি এখানে, একটি হলো ব্যাংক হিসাব আর একটি হলো ব্যাংক সুদ হিসাব। তো ব্যাংক হিসাব আমাদের সম্পদ, এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক নামক সম্পদ কী আছে? বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর অপরপক্ষে ব্যাংক এর টাকা বৃদ্ধি পেলেও ঠিক আছে, কিন্তু কিসের ফলে? ব্যাংক আমাদেরকে সুদ দিল সেই কারণে। তো ব্যাংক সুদ আমাদের আরেকটি পক্ষ, যেটা আমাদের কি? আয়। তো আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু এখানে আমাদের ব্যাংক সুদ একটি আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। টাকা হবে কত? 750। আর ব্যাখ্যায় লিখতে হবে যেহেতু ব্যাংক মঞ্জুরকৃত সুদ হিসাবভুক্ত করা হলো। এইবার দেখেন পরেরটা, ওই একই তারিখে আমাদের একই লেনদেনে আরেকটি আছে, যেটা হলো ব্যাংক চার্জ। কত? 350 টাকা। তো ব্যাংক চার্জ বলতে বোঝায় ব্যাংকের সাথে আমাদের লেনদেনের ফলে ব্যাংক খরচ বাবদ কিছু টাকা চার্জ করে, তার মানে আমাদের হিসাব থেকে কেটে নেয়। তাহলে আমাদের ব্যাংক সম্পদটা কী আছে? এখানে হ্রাস পাচ্ছে, তার মানে আমাদের কোথা থেকে টাকা কেটে নিল? ব্যাংক হিসাব থেকে। তাহলে ব্যাংক হিসাবে একটি পক্ষ কী বাবদ কেটে নিল? খরচ বাবদ, যেটার নাম কি? ব্যাংক চার্জ। তাহলে আরেকটি পক্ষ হলো এখানে ব্যাংক চার্জ। তো আমরা এখানে পক্ষ দুটো আগে লিখে নিই, একটি হলো ব্যাংক চার্জ হিসাব, আরেকটি হলো ব্যাংক হিসাব। এবার দেখেন ব্যাংক চার্জ কি? খরচ। আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক চার্জ নামক খরচ কি আছে? বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক চার্জ ডেবিট। আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব, যেটা আমাদের সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যখনই আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া আছে, তখনই আমাদের ব্যাংকে যে টাকা ছিল অর্থাৎ সেটা সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে এখানে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। টাকা হবে কত? 350। আর ব্যাখ্যায় লিখতে হবে যেহেতু ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো। তো ব্যাখ্যা আমি লিখলাম না, জাস্ট মুখে বলে দিলাম, আপনারা এটা অবশ্যই লিখবেন, না লিখলে কিন্তু নাম্বার কম পাবেন। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।